নমস্কার, আমি বোধিসত্ত্ব খান ফিরে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে শুরু করা যাক আজকের এই এপিসোড, এবং আমাদের আলোচনাটা প্রধানত কেন্দ্র করবে ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানিতে পতন বা সংশোধন নিয়ে। প্রথম কথা জেনে রাখা ভালো যে গত এক মাস ধরে ভারতের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারসগুলোতে কিন্তু দারুণ পতন এসেছে। কোনোটা 10% থেকে 50% অবধি পতন এসেছে, এরকম শেয়ারসও রয়েছে। এছাড়া আমাদের যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করার বিষয় হলো সেটা হচ্ছে যে ভারতীয় সরকারি যে কোম্পানিগুলো রয়েছে, যে পিএসইউ স্টকসগুলো রয়েছে বা শেয়ারসগুলো রয়েছে বা কোম্পানিজগুলো রয়েছে, সেইগুলোতেও কিন্তু দারুণ পতন এসেছে। এবং প্রত্যেকটা সেক্টরে, মানে পিএসইউ বলতে সেটা মেটাল সেক্টরে পতন এসেছে, ব্যাংকিং সেক্টরে পতন এসেছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ যে সেক্টর সেখানে পতন এসেছে। এবং ফলে এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা নিয়ে গত এক বছর দুর্দান্ত মাতামাতি হয়েছে, অর্থাৎ ভারতের রেলওয়ে শেয়ারসগুলো নিয়ে। সেগুলো নিয়ে আজকের আলোচনা করবো যে রেলওয়ে শেয়ারেও কিন্তু সংশোধন আসতে শুরু করেছে। এছাড়া কেবলমাত্র যে পিএসইউ স্টকসগুলোতেই সংশোধন এসছে তা নয়, যে সেক্টরগুলো খেয়াল করে দেখবেন সবচেয়ে বেশি উঠছিল, সবচেয়ে বেশি ডিমান্ড ছিল, যে সেক্টরসগুলোর ভবিষ্যৎ নিয়ে একটা দারুণ পজিটিভ চিন্তা ভাবনা রয়েছিল মানুষের মনের মধ্যে, সেই সেক্টরসগুলোতেই কারেকশন এসছে। এবার প্রশ্নটা হচ্ছে এই কারেকশনটা কি স্বাভাবিক? কারেকশন বলতে বা সংশোধন বলতে আমরা পতন বলছি, অর্থাৎ শেয়ারের দামগুলো কমে গেছে। উত্তরটা হচ্ছে যে দেখুন, যদি এই কোম্পানিগুলো যারা গত বছরে কোনোটা 400 মানে 400% কাছাকাছি থেকে শুরু করে 50% অবধি যারা বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি করে দিয়েছে, সেখানে যদি 10, 20, 30, 40% সংশোধন আসে, তাহলে কি সেটাকে খুব অস্বাভাবিক বলা চলে? কারণ প্রথম কথা হচ্ছে বুঝে নিতে হবে যে এই বছর হচ্ছে ইলেকশনের বছর, এবং ইলেকশন মোটামুটি পরের মাস থেকেই শুরু, অর্থাৎ এক মাসের মধ্যে ইলেকশন শুরু হয়ে যাচ্ছে। প্রথাগতভাবে বলা চলে যে ঠিক ইলেকশনের এক মাস আগে মার্কেটে কিন্তু দারুণ ভোলাটিলিটি চলে আসে, অর্থাৎ মার্কেটে কিন্তু দারুণ উপনিচ করতে থাকে। এটা গেল এক নম্বর। ইন্ডিয়া ভিক্স দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু দারুণ ভোলাটিলিটি চলছে, অর্থাৎ একই দিনে শেয়ারের দাম কখনো হঠাৎ বাড়ছে, কখনো কমে যাচ্ছে। সেটা সেন্সেক্স হতে পারে, মিড ক্যাপ ইন্ডেক্স হতে পারে, নিফটি হতে পারে, সবকিছুগুলোর মধ্যেই কিন্তু একটা মোটামুটি ভোলেটিলিটি আসছে। এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে দেখুন, ফেডারেল ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, তারা নেক্সট মিটিংয়ে তাদের মনিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে, সেখানে তারা ডিসিশন নেবেন যে তারা ইন্টারেস্ট রেট তারা কাট করবেন কিনা। এই ইন্টারেস্ট রেট নিয়ে বিশ্বের সমস্ত মানুষের একটা উৎসাহ রয়েছে, কারণ প্রথম কথা হচ্ছে অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করছেন যে ফেডারেল ব্যাংক হয়তো বা কোনো রকম রেট কাট করবে না, যেটা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি করছে। কারণ তারা ভেবেছিলেন যে ইনফ্লেশন যদি দমে যায় তাহলে হয়তো ফেডারেল ব্যাংক তারা তাদের রেট কাট করতে পারে, কিন্তু বাস্তবিকভাবে সেটা নাও সম্ভব হতে পারে, কারণ আমেরিকাতে এখনও কিন্তু ইনফ্লেশনকে দমন করা যায়নি। ইনফ্লেশন যে জায়গায় এলে ইনফ্লেশনকে দমন করা সম্ভব, সেই জায়গায় আমেরিকা এখনো পৌঁছায়নি। সুতরাং ফেডারেল ব্যাংক এই মুহূর্তে রেট কাট বা ইন্টারেস্ট কমানোর কোনো ঝুঁকি নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এক। দু নম্বর হচ্ছে ভারতের অর্থনীতিতেও কিন্তু সিপিআই ইনফ্লেশন বলুন, ডাব্লিউপিআই ইনফ্লেশন বলুন, সেখানেও কিন্তু কোনো রকম উৎসাহ ব্যঞ্জক কিন্তু কোনো হ্রাস দেখা যায়নি মূল্য বৃদ্ধিতে। পরবর্তীকালে ফলে যেটা হয়েছে যে ভারতীয় শেয়ার বাজারেও কিন্তু কিছুটা মানুষ নিরাশ হয়েছেন, হতাশ হয়েছেন। হ্যাঁ, এটা প্রত্যেকেই এক্সপেক্ট করে আছেন যে হয়তো আরবিআই একটা রেট কাট আনবে, এমনিতে ইন্টারেস্ট রেট দারুণ হাই হয়ে রয়েছে, ফলে মানুষের কনজামশন, মানুষ খরচ করতে চাইলেও খরচ করতে পারছে না। সুতরাং যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মানুষ কেবল ইনভেস্টমেন্ট পার্টটা, সেটা কিন্তু ভারতীয় শেয়ার বাজার মানে ভারতীয় সার্ভিস অর্থনীতিতে ভালো হচ্ছে, কিন্তু ভারতের অর্থনীতিতে যে পরিমাণ কনজামশন হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। একদিকে ইনভেস্টমেন্ট বাড়ছে ঠিক, কিন্তু একদিকে কনজামশন হচ্ছে না। ফলে যেটা দাঁড়াচ্ছে যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে, শেয়ারের দাম বাড়ছে, কিন্তু কোম্পানি যে পরিমাণ প্রফিট বা যে পরিমাণ সেলস জেনারেট করা উচিত খুব স্বাভাবিকভাবে হাই রেট ইন্টারেস্ট এনভায়রনমেন্টে, সেটা তার পক্ষে করাটা কিন্তু কনসিস্টেন্টলি ডিফিকাল্ট। ফলে সেখানেও একটা কারেকশন, তার জন্য একটা কারেকশন আসার সম্ভাবনা থাকতে পারে। সেটা হচ্ছে যে
মার্চ মাসে, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মার্চ মাসে যারা বিনিয়োগকারী বা যারা ট্রেডার্স তারা সাধারণত যেটা করে থাকেন, অনেকেই করে থাকেন, সবাই যে করেন তা না, তারা চেষ্টা করেন যে তাদের ক্যাপিটাল গেইন কমাবার জন্য তারা অনেক সময় তাদের লস মেকিং ইনভেস্টমেন্টটাকে বিক্রি করে দেন, শেয়ার্সগুলো বিক্রি করে দেন, যাতে তাদের ক্যাপিটাল গেইনটা খুব বেশি না হয়। অবশ্যই এটা ভীষণ লিগাল, এটা ইলিগাল কিছু না। সুতরাং সেইখানেও দেখতে গেলে কিন্তু মার্চ মাসে এই যে ধরনের এই যে শেয়ার যে বিক্রি হতে থাকে, একটা প্রবণতা থাকে, সেটা কিন্তু অনেকটা এই কারণেও হতে পারে যে মানুষ ক্যাপিটাল গেইন বাঁচাবার চেষ্টা করছেন। এছাড়া আর কিছু পয়েন্টস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষের মনে একটা আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা, এটা কেবলই আশঙ্কা, যে যদি গভর্নমেন্ট এতদিন যে বিভিন্ন ভারতের অর্থনীতিতে এই যে জোয়ার দেখছেন, ভারতীয় অর্থনীতি একটা দারুণ একটা র্যালি করছে, একটা দারুণ গ্রোথ হচ্ছে, তার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে ভারতীয় সরকার প্রচুর পরিমাণ অর্থ খরচ করছে সমস্ত সেক্টরে, মেটাল সেক্টর, মাইনিং সেক্টর, গ্রিন এনার্জি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, হাউসিং, প্রচুর পরিমাণ টাকা খরচ করছেন। এটাকে বলা হয় গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট ক্যাপেক্স। এবার কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে, গভর্নমেন্ট যে পরিমাণ টাকা খরচ করছে, প্রাইভেট কোম্পানিজগুলো কিন্তু তারা সেই পরিমাণ টাকা খরচ করছে না বা টাকা খরচ করতে পারছে না, অর্থাৎ প্রাইভেট ক্যাপেক্স কিন্তু খুব কম। এইটা একটা প্রবলেমেটিক এরিয়া। মানুষের আশঙ্কা যদি গভর্নমেন্ট এই ক্যাপেক্স বন্ধ করে দেয় তাহলে খুব স্বাভাবিকভাবে যে অর্থনীতি যে গতি নিয়ে এগোচ্ছিল সেই গতি কিন্তু থেমে যেতে পারে, সেই গতিতে কিন্তু একটা ব্রেক লাগতে পারে। কারণ কেবলমাত্র প্রাইভেট ক্যাপেক্স দিয়ে কিন্তু অর্থনীতিকে পুশ করাটা খুব ডিফিকাল্ট, কারণ গভর্নমেন্টের কাছে যে ক্ষমতা রয়েছে, গভর্নমেন্ট যে পরিমাণ টাকা খরচ করতে পারে, সেটা কিন্তু প্রাইভেট ক্যাপেক্স কিন্তু সেই পরিমাণ প্রাইভেট ক্যাপেক্স ডেফিনেটলি সম্ভব না। যাই হোক, এইবার আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করেছেন ভারতে, আরও বিনিয়োগ করবেন ভাবছেন, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যদি ফেডারেল ব্যাংক তারা রেট কাট করে, সেখানে আরেকটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের ভারতে গত 1 বছর ধরে যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন সেইটা বিক্রি করে তারা কিন্তু সেখানে চলে যেতে পারে, কারণ সেখানে তখন চিপ মানি পাওয়া যাবে, চিপ ক্যাপিটাল পাওয়া যাবে। সুতরাং সেইটা একটা সম্ভাবনা থাকতে পারে। এই এফআইএসদের কথা আমি ডেফিনেটলি বলছি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, সেটা একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। এবার আরেকটা যেটা আমার বলার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যে দেখুন, মার্কেট অলরেডি ওভারবট জোনে ছিল, এবং দেখুন সেটা সেবির যিনি কর্তী মাধবী পুরীবচন অলরেডি বলেছেন যে মার্কেটে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে বেশ কিছু কিন্তু বাবল ফর্মেশন হয়ে থাকলেও থাকতে পারে, অর্থাৎ কিছু কিছু শেয়ার্সের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়ে গেছে হয়তো তাদের ফান্ডামেন্টালসের তুলনায়। এবার খেয়াল করে দেখুন, এই যে এনার মতন ব্যক্তিত্ব যদি এই বক্তব্য রাখেন, এই ধরনের আশঙ্কা প্রকাশ করেন, খুব সাধারণভাবেই রিটেল ইনভেস্টার্সরাও ডেফিনেটলি ভয় পেয়ে যাবেন, ফলে সেখানে একটা কারেকশন আসলেও আসতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা মানুষই কি করছেন যে তারা নিজেদের রিস্ক মিটিগেট করার চেষ্টা করছেন, তাদের রিস্ক কমিয়ে আনার চেষ্টা করছেন, ফলে এরকম বহু শেয়ার বহু বিনিয়োগকারী রয়েছেন বা বহু ট্রেডার্স রয়েছেন যারা নিজেদের পজিশন কিন্তু কেটে বেরিয়ে আসছেন, তাদের প্রফিট বুক করে আসছেন, এটা একটা সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। এবার আরেকটা আমার যেটা মনে হয় প্রয়োজন রয়েছে যে দেখুন কোন সেক্টরসগুলো, এবার বলে নিই যে কোন সেক্টরসগুলো গত 1 বছর ধরে বা গত 2 বছর ধরে খুব ভালো র্যালি করে যাচ্ছে। এর মধ্যে ডেফিনেটলি রয়েছে পিএসসি গত 2 বছর ধরে যে স্টুপেন্ডাস র্যালি করেছে, অবশ্যই গভর্নমেন্ট প্রচুর টাকা এতে খরচ করেছে। এরপর রয়েছে গ্রিন এনার্জি সেক্টর বা রিনিউয়েবল এনার্জি সেক্টর, তারপর হচ্ছে তারপর এই যে তোমার ফিনান্সিয়াল সেক্টরস বা বিএফএসআই যেটা বলতে পারেন, তারপর এবং যেটা রয়েছে যে ডিফেন্স র্যালি করেছে, ক্যাপিটাল গুডস কিছুটা হলেও র্যালি করেছে, কিন্তু যেটা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সব সেক্টরে কিন্তু সংশোধন বেশি আসছে, অর্থাৎ পিএসইউ দারুণ র্যালি করেছে, তার ফান্ডামেন্টালসকেও ছাড়িয়ে সে র্যালি করেছে। সুতরাং এখন যে
কারেকশনটা আসছে সেটা কিন্তু মোটেই অপ্রত্যাশিত ছিল না। মানুষ খুব স্বাভাবিকভাবে তাদের প্রফিট বুক করেছেন বিভিন্ন শেয়ার্সে। গ্রিন এনার্জি শেয়ারও এই একই ব্যাপার, মানুষ দারুণ উৎসাহী, দারুণ মানুষের বিশ্বাস রয়েছে ভবিষ্যতে গ্রিন এনার্জি সেক্টর নিশ্চয় খুব ভালো করবে। বিশেষ করে ভারত যে মোমেন্টাম নিয়েছে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন এনার্জি প্রজেক্টসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, ফলে মানুষের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবে একটা দারুণ উৎসাহ সৃষ্টি হয়েছে, যার ফলে তারা কিন্তু প্রিমিয়াম দিয়েও কিন্তু গ্রিন এনার্জি সেক্টরে ইনভেস্ট করেছেন। সেটা সোলার হতে পারে, সেটা অন্যান্য ফর্মস অফ এনার্জি হতে পারে, কোম্পানি বেসড হতে পারে। সুতরাং অবশ্যই সেই ধরনের কোম্পানিজগুলোতে তারা বিনিয়োগ করেছেন যে কোম্পানিজগুলো সম্বন্ধে তারা আশাবাদী। এছাড়া রয়েছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে তারা আশাবাদী, ব্যাটারিজ নিয়ে তারা আশাবাদী। সুতরাং এইগুলোতে টোটাল যে ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক ব্যাটারি এবং টোটাল যে ইনহাউস ইনফ্রাস্ট্রাকচার বলা যেতে পারে, এনভায়রনমেন্ট, এই গ্রিন ভেহিকেল এনভায়রনমেন্ট, তাতে অন্যান্য কোম্পানিজও রয়েছে যারা কন্ট্রিবিউট করছে। ফলে এই জায়গাটাতে ডেফিনেটলি কিছু কারেকশন এসছেন। খেয়াল করে দেখুন যে সোলার এনার্জি যে কোম্পানিজগুলো সেগুলোতে কিন্তু কারেকশন এসছে। এইবার দেখুন তার মানে আমাদের কি কি সেক্টর র্যালি করেছে। একটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং যে সেক্টরসগুলো, ইভি রয়েছে, এবার হেলথ কেয়ার রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি। মজার অবাক হলেও, যেটা অবাক করার মতো ব্যাপার হলেও, আইটিও কিন্তু ভালো র্যালি করেছে গত এক বছরে, অবশ্যই সিলেক্ট সেগমেন্টসে। তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি র্যালি করেছে। এবার যেটা দাঁড়াচ্ছে তাহলে যে মানুষ প্রফিট বুক করছেন ওভার আ পিরিয়ড অফ টাইম, তারা ইনভেস্ট করেছিলেন, তারা প্রফিট বুক করে রাখছেন। এই যদি কারেকশন হয় তাহলে তার আগে তারা নিজেদের প্রফিট বুক করে রাখতে চাইছেন। দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যে হায়েস্ট পয়েন্টে সেল করব এবং সবচেয়ে কম দামে কিনবো, এই ব্যাপারটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সাধারণত মার্কেট বলা হয়, এটা আমার নিজের কথা না হয়, বলা হয় যে আপনি যে সম্পদ সৃষ্টি করেছেন তার 30% কিন্তু মার্কেটের, অর্থাৎ 30% প্লাস মাইনাস হতে পারে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু সেটা মনে করা যায় যে এটা মার্কেটকে এক ধরনের গুরুদক্ষিণা দেওয়া যায়। এবার চলে আসি যে কোন কোন সেক্টরসে কিরকম ভাবে কারেকশন এসেছে। রেলওয়ে সেক্টর নিয়ে প্রথমে শুরু করা যাক, কারণ রেলওয়ে সেক্টরটা এমন র্যালি করেছে গত এক বছরে যে মানুষ স্বপ্নেও তারা প্রত্যাশা করেনি যে এই ধরনের র্যালি আসতে পারে। কিসে র্যালি এসছে, এবার প্রথমে পতনটা দেখে নেব, তারপর আমরা চলে যাব গত এক বছরে। দেখুন রেলটেল কর্পোরেশন, তারা প্রথমে এটাই বলে নিই যে প্রথমে গত এক বছরে রিটার্ন দিয়েছে 242.29% রেলটেল কর্পোরেশন রিটার্ন দিয়েছে এক বছরে। যেখানে মানুষ 10 বছরে 9 বছরে টাকা দ্বিগুণ করার কথা ভাবে, সেখানে এক বছরে তার থেকেও বেশি রিটার্ন দিয়েছে রেলটেল। ইরকন ইন্টারন্যাশনাল 285.58%, আরভিএনএল 271.4%, আইআরএফসি 397.01%, টেক্স ম্যাকো 257.39%, টিটাগড় ওয়াগনস 75%, জুপিটার ওয়াগনস 253%, আইআরসিটিসি 48.33%। এবার খেয়াল করে দেখুন যে এইগুলো রিটার্ন এসছে একটা রেলওয়ে সেক্টর থেকে। রেলের কোম্পানিগুলো এই লেভেলের রিটার্ন দিয়েছে খুব স্বাভাবিকভাবে। গত এক মাসে পতন যেটা এসছে মোটামুটি খেয়াল করে দেখুন, ইরকনে এসছে 7.9% গত এক মাসে, আরভিএনএল 8.49, আইআরএফসি 13.62, টেক্সম্যাকো 13.81, টিটাগড় 14.27, তারপর জুপিটার ওয়াগনস 11.25, আইআরসিটিসি খুব বেশি, যেহেতু মারাত্মক ওঠেনি বলতে 48% উঠেছে এক বছরে, সেটাও মারাত্মক ওঠেনি বলাটা অন্যায়, সেখানে খুব বেশি কারেকশন আসেনি, 2.78। ফলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কারেকশন ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ মার্কেট তো একদম লিনিয়ারলি উঠতে পারে না, কখনো এটা তো সম্ভব না। মার্কেটে কারেকশনস আসবে, এটাই প্রত্যাশিত, এবং মার্কেটে কারেকশন এলে সেটা হেলদি কারেকশন। অবশ্যই সেটা মানুষ যদি এই উঁচু দামে মানুষ যদি বিনিয়োগ করতে চান, তারা কি এক্সপেক্টেড রিটার্ন পাবেন? তারা কি সেই সম্পদ সৃষ্টি করতে পারবেন? খুব স্বাভাবিকভাবে পারবেন না। ফলে মার্কেটে যদি কারেকশন আসে সেটা বিনিয়োগকারীদের জন্য তো অবশ্যই ভালো, ডেফিনেটলি ভালো। যারা ভীষণ লং টার্ম ইনভেস্টার্স, তারা যদি দেখেন গত 10, 15, 20 বছর ধরে বিনিয়োগ করে বসে আছেন, কি বিপুল পরিমাণ তারা ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছেন, তারা একটাই কারণ, তারা কখনো মাঝখানে বিক্রি করে বেরিয়ে আসেনি। সমস্ত এর মধ্যে কি কারেকশন আসেনি? বিশাল কালেকশন এসছে। 2008-এ কারেকশন এসছে প্রায় 60%-র ওপর, 2014-তে কারেকশন এসছে,
তারপর 2018 তো কারেকশন এসছে, 2020-তে কারেকশন এসছে, কিন্তু সেইগুলো শর্ট টার্মে দেখলে মনে হচ্ছে যে গোত্তা খেয়ে নিচে নেমে গেছে, কিন্তু ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইম তারা কিন্তু অবশ্যই বিনিয়োগকারীদের জন্য ভালো সম্পদ সৃষ্টি করে দিয়েছে। তবে আমি সমস্ত শেয়ারের কথা অবশ্যই বলছি না, এরকম বহু শেয়ার্স রয়েছে যারা বিনিয়োগকারীদের সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছে। এরকম উদাহরণ রয়েছে ওবন অফশোর রয়েছে, জেপি অ্যাসোসিয়েটস রয়েছে, রিলায়েন্স পাওয়ার রয়েছে, তৎকালীন সময়ে সুজলন রয়েছে, ইউনিটেক রয়েছে। ফলে অসংখ্য ওবন অফশোরের নাম তো অবশ্যই বললাম। ফলে এরকম বহু শেয়ার্স রয়েছে যে যারা মোটেই বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি করে দিতে পারেনি। ফলে এটাও প্রত্যাশা করা উচিত না যে যে মার্কেটে আমরা বিনিয়োগ করব সেই মার্কেটে আমাদের সমস্ত কিছু আমাদের পজিটিভ রিটার্ন দেবে, এটা কখনো সম্ভব না। একজন মানুষ ধরুন তর্কের খাতিরে 10টা শেয়ারে বিনিয়োগ করলে তার মানে তার 10টা শেয়ারই মাল্টিব্যাগার হবে। মাল্টিব্যাগার শব্দটা ইউজ করাই উচিত না, কারণ মাল্টিব্যাগার মানে হচ্ছে কোনো কিছুকে মাল্টিব্যাগার বলাই হচ্ছে সেটাকে হচ্ছে একটা ফরওয়ার্ড লুকিং গাইডেন্স। সেবি নিয়ম অনুযায়ী কোনো মানুষ এরকম ফরওয়ার্ড গাইডেন্স দিতে পারেন না। সুতরাং আমি অবশ্যই ফরওয়ার্ড গাইডেন্স দিচ্ছি না, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল এপিসোড। বাঙালি যাতে বিনিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে পারে সেটা আমার একটা লক্ষ্য। কোনো রকম রিকমেন্ডেশন না, কোনো রকম সাজেশন না, কোনো রকম অ্যাডভাইস না, সেখানেই বা আপনাদের সঙ্গে আলোচনা করা, আপনাদের সঙ্গে আড্ডা মারা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বাঙালি বিনিয়োগ শিখুক, 1 নম্বর আমার হচ্ছে টপ প্রায়োরিটি এই মুহূর্তে। যাই এবার চলে যাই হচ্ছে যে এটা গেল পিএসইউ এর আর কয়েকটা বলে নিই, না বলাটা অন্যায় হয়ে যাবে। দেখুন পিএসইউ ব্যাংক কোথায় কোথায় কারেকশন এসছে, ব্যাংকে কারেকশন এসছে, তারপর মেটালসে কারেকশন এসছে। এই দুটো অলরেডি রেলওয়েজ নিয়ে তো আলোচনাই করে দিলাম, একটু সংক্ষেপে বলে নিই। ইন্ডিয়ান ব্যাংক গত 1 মাসে 12.95% তার কারেকশন এসছে, ভালো র্যালি করেছিল গত বছর। কানাড়া ব্যাংক মাত্র 2.4% কারেকশন এসছে, এসবিআই মাত্র 4.52% কারেকশন এসছে। মেটাল সেক্টর একটু বেশি কারেকশন এসছে, কোল ইন্ডিয়া যদিও খুব বেশি কারেকশন আসেনি, 2.99 গত 1 মাসে, এনএমডিসি 11.95%, সেল 4.84% গত 1 মাসে। এটা গেল হচ্ছে সরকারি কোম্পানিজগুলো। এবার আরো দুটো অংশ সংক্ষেপে বলে নেবো। একটা হচ্ছে টাটা গ্রুপ। টাটা গ্রুপে রিসেন্টলি খুব কারেকশন চলছে। এবং টায়ারের দাম, ন্যাচারাল প্রাকৃতিক রাবার দিয়ে তো টায়ার তৈরি হয়, সিনথেটিকও হয়, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের প্রাকৃতিক রাবার দিয়ে। ভারতে এই মুহূর্তে প্রাকৃতিক রাবারের দাম গত 1 বছরের মধ্যে 23% উপর বৃদ্ধি পেয়েছে। বিদেশে তো আরো বেশি বৃদ্ধি পেয়েছে, প্রায় 60% উপর বৃদ্ধি পেয়েছে। ফলে টায়ার কোম্পানি খুব স্বাভাবিকভাবে কাঁচা মালের দাম যদি বৃদ্ধি হয়, কোম্পানিগুলো ডেফিনেটলি তার প্রফিট কমে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা পুরো তাদের লোকসানটা তো বিনিয়োগ যারা কিনবেন ক্রেতাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন না। ফলে টায়ার কোম্পানিগুলোতে কিন্তু কারেকশন চলছে গত 1 মাস ধরে। উদাহরণ হচ্ছে অ্যাপোলো টায়ার্স 12.35%, সে কারেকশন হচ্ছে। 1 বছরের রিটার্ন দিয়েছে 42.74%, অর্থাৎ 1 বছর থেকে 1 বছরে মানে এই কারেকশন বাদ দিয়েও কিন্তু 42.74%। জেকে টায়ার্স গত 1 মাসে 20%-র উপর কারেকশন হয়েছে, সে কিন্তু 1 বছর রিটার্ন দিয়েছে 181.36%। সিএট 14.5%-র উপর কারেকশন হয়েছে, 1 বছরের রিটার্ন দিয়েছে 76%। এমআরএফ 12.33% কারেকশন হয়েছে, গত 1 বছর রিটার্ন দিয়েছে 56.7%। অর্থাৎ কারেকশনের সঙ্গে সঙ্গে গত 1 বছরে কত রিটার্ন দিয়েছে এইটা দেখে নিচ্ছি, এই কারণে যাতে বিনিয়োগকারীরা অত্যাধিক আতঙ্কিত না হয়ে যান, আমার সাবস্ক্রাইবাররা অত্যন্ত আতঙ্কিত না হয়ে যান, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবার চলে আসুন হচ্ছে টাটা গ্রুপ। দেখুন টাটা গ্রুপে এই মুহূর্তে কারেকশনস চলছে, হেলদি কারেকশনস চলছে। টাটা গত 2-3 মানে আমরা যেটা বলবো গত বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে 2020 থেকে সেই যে এক্সেলারেশন নিয়েছে, সেই যে গতি নিয়েছে, টাটা কিন্তু এখনো অবধি থামছে না। হ্যাঁ, পকেটসে কারেকশন হচ্ছে, টাটা কেমিক্যালসে কারেকশন এসছে, কিন্তু দেখুন খেয়াল করে দেখুন টাটা কেমিক্যালস যদিও গত মোটামুটি এতে দেখেন 1 বছরে দেখেন এখনো পজিটিভ রয়েছে, 8.27% পজিটিভই রয়েছে। এবার যদি টাটা মোটরসের কথা বলি, টাটা মোটরস 80 টাকা লেভেল থেকে 1000 টাকার লেভেলে পৌঁছে গেছে গত মোটামুটি 4-5 বছরে, মানে অকল্পনীয় গতি নিয়েছে। সুতরাং টাটা গ্রুপে আজকে টাটা স্টিলের কারেকশন এসছে, কি টাটা কমিউনিকেশনস কারেকশন এসছে, কি টাটা কনজিউমার্সের কারেকশন এসছে, এইটা কিন্তু ডেফিনেটলি আমাদের হেলদি কারেকশন হিসাবে ধরে নেওয়া উচিত। কারণ ওই একটাই কথা, একজন মানুষ তো বিনিয়োগ করতে চান একটু কম দামে, যদি অত্যাধিক দামে বিনিয়োগ তাকে করতে হয় তাহলে কি সম্পদটা তিনি সৃষ্টি করবেন? যদি কারেকশন না হয় একজন মানুষ কেনার সুযোগটা পাবেন কি করে? এইটা কিন্তু অনেকটা চৈত্র সেলের মতন ব্যাপার হয়ে দাঁড়ায়, যে ভাই আমরা প্রত্যেকে প্রত্যাশা করি যে চৈত্র সেলে দোকানিরা সমস্ত তাদের মালপত্র বিক্রি করে দেবে, একটা ডিসকাউন্টে আমাদের বিক্রি করবে। সুতরাং
ভালো কোম্পানির শেয়ার যদি আমাদের কাছে ডিসকাউন্টে আসে তখন আমরা কেন আতঙ্কিত হব? এটা তো বড় প্রশ্ন যে আমাদের আতঙ্কিত হওয়ার কি কারণ থাকবে। কারণ যদি ফান্ডামেন্টালস ভালো থাকে, যে সেই কোম্পানির প্রতি একটা বিশ্বাস থাকে, যদি তার ব্র্যান্ড ভ্যালু থাকে, যদি তার কাস্টমার লয়্যালটি থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে ভালো কোম্পানিজগুলো অবশ্যই এই কারেকশনটা একটা হেলদি কারেকশনের পার্ট অফ দ্য বুল মার্কেট কারেকশন। এতে 8-10% যদি এতে নিফটি বা ব্রডার ইন্ডাইসেসের কারেকশন হয়, খুব স্বাভাবিকভাবে 30-40% আরও কারেকশন আসলেও আসতে পারে যদি এই কারেকশনটা হয়। তো এটা অবশ্যই কোনো রকম ফরওয়ার্ড গাইডেন্স না, আবার বলে দিচ্ছি, যদি এগুলো সব ইপস অ্যান্ড বার্ডস, যদি এটা হয় তাহলে এটা হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘাবড়াবার মতন এখনো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ভারতীয় অর্থনীতি এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইকোনমি এবং স্ট্রং পারফর্মিং ইকোনমি। এমন কোনো ফান্ডামেন্টাল কোনো চেঞ্জেস হয়নি অর্থনীতিতে। তবে চিন্তার ব্যাপার যেটা রয়েছে, এটাও বলে সব পজিটিভ তো থাকে না সবসময়, কারণ অর্থনীতি অন্যান্য ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যান্য অর্থনীতির সঙ্গে একেবারে যুক্ত। কিভাবে যুক্ত দেখুন, খেয়াল করে দেখুন যে গোটা বিশ্ব এই জাপানে রিসেশন চলছে, ইংল্যান্ডে রিসেশনের কাছাকাছি, ইউরোপিয়ান মার্কেটসগুলো লিটারালি খুব একটা আশঙ্কার মধ্যে দিয়ে চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না, আমেরিকা তো রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে ভারতীয় যে মার্কেট, ভারতীয় যে এক্সপোর্টাররা, তারা যে এক্সপোর্ট করবেন নিজেদের মাল, বিদেশে রপ্তানি করবেন, তারে যদি এরকম চারিদিকে গোটা বিশ্ব জুড়ে যদি মন্দা চলে, গোটা বিশ্ব জুড়ে যদি অশান্তি থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে ক্লায়েন্ট, সেখানে কাস্টমার, তাদের ডিমান্ড কমবে আমাদের প্রোডাক্টসের প্রতি। ফলে আমাদের এক্সপোর্ট নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটাও মাথায় রাখতে হবে যে ভারতের অর্থনীতি নিঃসন্দেহে খুব স্ট্রং, কিন্তু যদি রিসেশন আসে বিশ্ব জুড়ে, খুব ভারতীয় অর্থনীতির ওপর সেটা একটা সরাসরি প্রভাব পড়তে পারে। এটা আমাদের বুঝে নেওয়ার দরকার। আশা করি মোটামুটি সব টপিকই আমার কভার করা হলো। এটুকুনি বলে রাখা দরকার, যেগুলো সবচেয়ে ফাস্ট গ্রোয়িং সেক্টরস তাদের কারেকশন বেশি এসছে, কিন্তু কারেকশন এসছে অবশ্যই এটা একটা হেলদি কারেকশন হিসাবে ধরে নিতে পারে। যদি আবার পতন আসে, সেটা মোটেই অপ্রত্যাশিত হবে না। পতন এলে যদি 8-10% কারেকশন আসে ইন্ডাইসেসগুলোতে, তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপে খুব সহজেই 20-30-40% নামতেই পারে। সুতরাং এইটা তৈরি থাকতে হবে, মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। এবার এই শক্তিটা কিন্তু বিনিয়োগকারীদের মনের মধ্যে রাখতে হবে। যাই হোক না, কিন্তু মার্কেট কামড়ে পড়ে থাকতে হবে, ছাড়া যাবে না। এখানে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে থাকি যে কোম্পানিগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। হতে পারে তার মধ্যে কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে, বা এরকম হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনার মাঝে আমি এই কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং যদি আমার কাছে বা আমার পরিবারের কাছে এই শেয়ারসগুলো থেকে থাকে, তাহলে ভবিষ্যতে আমি যদি এই শেয়ারসগুলো বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। আজকের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।